একটা গুপ্ত ফেসবুক আইডি, একটা বট আইডি যদি 10,000 ভুয়া ফটো কার্ডস ধরায়, আমি কিন্তু কাউন্টার দিতে পারবো না, আমি ইভেন তার আইডেন্টিফাই করতে পারবো না। আমরা আমাদের মানে ফিলোসফিটা কি, যে ক্রিটিসিজমের ফিলোসফিটা কি, ব্যাক থটটা কি? গুপ্ততা দেখেন, উনি গুরুত্বপূর্ণ একটা গুপ্ততা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলতেছি। এই আপনার ধরেন 5 তারিখের পরের থেকে গুপ্ততা নিয়ে আলাপ করতেছি। এটা নিয়ে নতুন করে আলাপ করার কিছু নেই। এটা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত একটা সমস্যা, গুপ্ততা। গুপ্ততার ঐতিহাসিক সিনারিও কি, ঐতিহাসিক সিনারিও গুপ্ততার রাজনীতিটা যদি আমরা মানে স্টাডি করতে চাই, বুঝতে চাই এটা সমস্যা কি, কেউ গুপ্ত থাকলে সমস্যাটা কি হয়, সেটার ক্লাসিক্যাল উদাহরণ হলো জার্মানির হিটলারের মানে উত্থান। আপনার ইহুদিরা ওইখানে সংখ্যায় ছিল 5% 7%-এরও কম, কিন্তু সমস্ত পাওয়ার সেক্টরগুলো তারা ওই নিরপেক্ষ নামে দখল করে ফেলছিল। ফলে বৃহত্তর জনগোষ্ঠী চরমভাবে বঞ্চিত হচ্ছিল। তখন হিটলার কিন্তু একটা সোশ্যাল ডেমোক্রেটিক লিডার হিসাবে উত্থান হয়েছিল। ফলে গুপ্ততার কারণে দেখা যাচ্ছে পাওয়ারগুলো ক্যাপচার হয়ে যাচ্ছে নানা রকম আপনার এই নন পলিটিক্যাল অ্যাক্টরদের দ্বারা, মানে এস্টাবলিশমেন্ট, মানে এস্টাবলিশমেন্ট পাওয়ার ক্যাপচার্ড বাই এস্টাবলিশমেন্ট। এটা যখন হয়ে যায় তখন জনগণ বঞ্চিত হয়, এবং সেটা এস্টাবলিশমেন্ট ক্যাপচার করে থ্রু দ্য ইমোশন, থ্রু ন্যারেশন, এক ধরনের মোরালিস্টিক, সিঙ্গেল মানে আপনার ট্রুথফুল ন্যারেটিভ তৈরি করা, মানে এক ধরনের কৃত্রিম সত্য তৈরি করা, এবং ওইদিকে একটা ইমোশনাল জোয়ার তৈরি করার মধ্যে দিয়ে এটা আপনার ক্যাপচার করে। যাই হোক, এখন বাংলাদেশের ক্ষেত্রে এই বাস্তবতা আছে কিনা? হ্যাঁ আছে। ক্যাডার ভিত্তিক রাজনীতি অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট রাজনীতি করে। যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে তারা সবসময় প্রো এস্টাবলিশমেন্টের সাথে থাকে। এবং এই ধরনের জামাত ইসলামের কথা বলা হয় যে 86, 96, 2008 এগুলোর কথা বলতেছে, আমরাও বলি। এবং বিএনপির সাথেও তো ছিল জামাত। বিএনপির সাথে থাকা, বিএনপির সাথে ছিল, জাতীয় পার্টির সাথে ছিল, আওয়ামী লীগের সাথে, সবার সাথেই থাকে, সবসময়ই থাকবে, এখনও তারা আছে, নানা ফর্মে থাকবে। ক্যাডার ভিত্তিক রাজনীতি অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট হিসেবে ফাংশন করে এরা। এবং জামাতের ক্ষেত্রে জামাত হলো এন্টি ন্যাশন পলিটিক্যাল ফোর্স ছিল একটা। 71-এ তারা গোটা জাতি যেখানে স্বাধীন মুক্তি যাচ্ছে, ন্যাশনাল একটা জাতীয় মুক্তি সংগ্রামে ঝাঁপাই পড়ছে, তারা এটার বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছে। ফলে এন্টি ন্যাশন বাট প্রো এস্টাবলিশমেন্ট পলিটিক্স করে আবার তারা। তারপর আবার স্বাধীন দেশ হওয়ার সাথে সাথে এস্টাবলিশমেন্টে ঢোকার জন্য তারা যত রকম চেষ্টা করা দরকার। আওয়ামী লীগ তাদের চিহ্নিত শত্রু সেই 71 সালের সময়, কিন্তু তারপরেও তারা দেখবেন যে স্বাধীনতার পরে প্রথম 86 সালে তারা আওয়ামী লীগের সাথে চলে গেল। তো ফলে শত্রু মিত্র বিভাজনের আন্দোলনও ছিল। শত্রু মিত্র বিভাজনের মোরাল স্ট্যান্ডার্ড সে ফলো করে না, সে ফলো করে ট্যাকটিক্স, কৌশল মাঝে মাঝেই তার নীতিকে খেয়ে ফেলে, কিন্তু তারপরেও তার লোকজন মনে করে যে কৌশল সফলতার দিকে যাচ্ছে কিনা। কৌশলে সফল হওয়া যায় ফর টাইম বিং হওয়া যায়। ফলে এই গুপ্ততার প্রবলেমটা এটা ক্লাসিক্যালি বুঝতে হবে। কিন্তু এখানে এখন বাংলাদেশে তারেক রহমান যে জায়গায় বলছে, যে জায়গাটা সবচেয়ে আমি পছন্দ করছি, সেটা হলো উনি বলছে গুপ্ত বিভ্রান্তকারী। যেমন ধরেন তাহসিন এখানে আসছে, সে তার পলিটিক্যাল বক্তব্য দিবে, সে পলিটিক্যালি যদি তার বক্তব্যটা মেনুভারিংও করে, সে যদি ম্যানিপুলেটিভ বক্তব্য দেয়, আমি কিন্তু কাউন্টার দিতে পারবো। কিন্তু একটা গুপ্ত ফেসবুক আইডি, একটা বট আইডি যদি 10,000 ভুয়া ফটো কার্ডস ধরায়, আমি কিন্তু কাউন্টার দিতে পারবো না, আমি ইভেন তার আইডেন্টিফাই করতে পারবো না। ফলে প্রকাশ্য বিভ্রান্তকারীও বলা যাবে না। ধরেন তার রাজনৈতিক পজিশনটা আমার চেয়ে ভিন্ন, বা আমার পজিশনটা তার চেয়ে ভিন্ন, আমি যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করার চেষ্টা করব যে হোয়াই আই এম রাইট, মানে হোয়াই আই এম ট্রুথফুল। সে তারটা প্রচার করার চেষ্টা করবে। কিন্তু বিভ্রান্তকারী আবার ডিপ স্টেটকেও কোনো সেখানে ডিফেন্স স্টেটের আলাপে আসতেছে। সেখানে কিন্তু বিভ্রান্তকারীও যদি হয়, আমি যদি বিভ্রান্তিকারী হই, জনগণ আমারটা দেখবে যে আচ্ছা আমি বিভ্রান্ত করছি, ওনারটা যদি হয় ওনারটা দেখবে, আপনারটা হলে আপনারটা দেখবে। কিন্তু গুপ্ত বিভ্রান্তকারী ইটস এ ডেঞ্জারাস ফেনোমেনা। আমার নামে যদি 10,000 মানে বট আইডি আমি যদি ছড়াই, আপনি ধরতে পারবেন না। এই যে ধরেন এই ওমেন, নারীদের যে আসন দেওয়া হচ্ছে, নারীদের আসন দেওয়া নিয়ে আমি ফেসবুকে কোনো মন্তব্য করিনি কালকে পর্যন্ত, কিন্তু আমার নামে ভুয়া ফটো কার্ড ছড়াচ্ছে যে আমি নাকি বলতেছি এই যে খুবই অশ্লীল ফটো কার্ড, এটা না বলাই ভালো। তারপরে ভদ্রতার মধ্যে যতখানি বলা যায় যে নায়িকাদের যে ফটো দেয় নাই, এতে আমি খুব খুশি, ধন্যবাদ জানাইছি বিএনপিকে নাকি, এবং বলছি নায়িকাদের অন্য জায়গায় আপনার শোভা পায়, সেখানে সব এই ধরনের একটা বক্তব্য ফটো কার্ড বানিয়ে লাভ করে দেওয়া হচ্ছে। এই যে গুপ্তভাবে করছে, এটা আমি ধরতে পারছি না। এটা আমি বলছি এদেরকে প্রতিরোধ করার উপায়, করোনা মহামারীর পরে প্রতিরোধ করার উপায় আসি, যেহেতু প্রতিরোধ করার উপায়ের ক্ষেত্রে গভর্নমেন্ট একটা কনফিউজিং অবস্থার মধ্যে আছে। এখানে আপনি যে মাঝখানে যে প্রশ্নটা করলেন, এবার এই গুপ্ত বিভ্রান্তকারীর মধ্যে ডিপ স্টেটের ব্যাপার আছে কিনা? হ্যাঁ আছে তো। কারণ নন পলিটিক্যাল অ্যাক্টররা সবসময় গোলা পানিতে মাছ শিকার করে, সবসময় তারা আন্ডার কাভার থেকে ফাংশন করে এবং পলিটিক্যাল প্রসেসগুলোকে আন্ডারমাইন করে।
ধরেন এনসিপির রাজনীতি, বিএনপির রাজনীতি, জামাতের রাজনীতি, গণসংহতি, অন্যান্য রাজনৈতিক ভিন্নতা, প্রতিপক্ষতা, কাউন্টার, পাল্টা কাউন্টার, এগুলো কিন্তু আমরা আমরা চাই এবং এগুলি হেলদি। কিন্তু আপনি গুপ্তভাবে থেকে এন্টার পলিটিক্যাল প্রসেসটাকে আন্ডারমাইন করে নন পলিটিক্যাল অ্যাক্টর দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করেন। বিএনপির মধ্যে কোনো গুপ্ত আছে কিনা? তখন কতগুলো জায়গায় নন পলিটিক্যাল অ্যাক্টররাও পলিটিক্যাল পার্টিকে প্রক্সি হিসেবে ব্যবহার করে। আর বিএনপির ক্ষেত্রে গুপ্ততার কোনো দরকার নেই, কেননা বিএনপি একটা ইনক্লুসিভ মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগের সময় তো তার গুপ্ত থাকতে হয় না। ধন্যবাদ। আওয়ামী লীগের সময় কিন্তু বিএনপি পরিচয়টা দিতে পারলে খুশি হতো, কিন্তু বিএনপিকেও জামাত বলা হইতো, কারণ বিএনপি মেইনস্ট্রিম ডেমোক্রেটিক পলিটিক্স করে, জামাত বললে পিটাই মারা যাবে। ফলে জামাতকে ডিফেন্ড করতো তারা, বিএনপি এই সময় যখন বিএনপি জামাত এক ছিল। ফলে বিএনপির ক্ষেত্রে গুপ্ততার কোনো ক্রাইসিস নেই। এইটুকু থাকি, পরে আসবো আপনার কাছে প্রশ্ন নিয়ে। তাহসিন রিয়াজ, আপনাদের এনসিপিরই অনেক নেতা, আমি শুনেছি কোট সরাত তিনি বলতেন যে সংসদে সবসময় প্রধানমন্ত্রী পাশে বসে থাকতেন, কিন্তু প্রধানমন্ত্রীর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বা প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্য জবাব দেন তিনি, কিন্তু প্রধানমন্ত্রী কোনো কথা বলেন না। তিনি বলেন যে একটা কি বলে নির্বাক অভিনেতা, এরকম একটি কথা তিনি করেছেন। কিন্তু এখন রনি ভাই যেটা বলছেন যে বোবার মুখে যে বোমা, এই শুনতে কেমন লাগছে? এটা শুনতে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না জানেন? প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে, প্রধানমন্ত্রীর কথাবার্তা সব কিছুর মধ্যে আমরা একটা ভারী কি প্রত্যাশা করি, আবার এটা প্রত্যাশা করি না যে তিনি এই নির্বাক অভিনেতার মতন তিনি বসে থাকবেন। তো হোয়াট উই মিন, আমরা কি আসলে প্রত্যাশা করি? দেখেন, আমরা যখন এটাকে ক্রিটিসাইজ করি, আমরা কি আসলে এই জন্য ক্রিটিসাইজ করি যে তাকে ক্রিটিসাইজ করা লাগবে? ব্যাপারটা তা না। আমাদের মানে ফিলসফিটা কি, যে ক্রিটিসিজমের ফিলসফিটা কি, ব্যাকথটটা কি? ব্যাকথটটা হচ্ছে যে যখন মানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আদি নিয়ে সংসদে ডিসকাশন হয়, যখন কিনা আলোচনা হয় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে, যখন কিনা আলোচনা হয় যে গুম অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন পরিচালনা অধ্যাদেশ, এই ধরনের সেন্সিটিভ অধ্যাদেশ বাতিল হবে কি হবে না, এই ধরনের সিভিয়ার কেসেস নিয়ে যখন কিনা আলোচনা হয়, ওই আলোচনা, যেই আলোচনাটায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, গণভোটের আলোচনা, যেই গণভোট নিয়ে তিনি কিছুদিন আগে ভোট চেয়েছেন, সেই আলোচনায় যখন আমরা দেখি যে তিনি বাইরে ঠিকই ভোট চান, কিন্তু সংসদে তিনি একেবারেই স্থবির, নীরব, নির্বাক হয়ে বসে থাকেন, ঠিক ওই পয়েন্টে আমরা প্রত্যাশা করি তিনি কথা বলবেন। আর যেটা প্রত্যাশা করি না, তিনি এই ধরনের মানে লেমেস্ট পলিটিক্যাল কমেন্ট করবেন না। এই যে দেখেন, এই যে উনি একেবারে ট্রেডিশনাল কথাবার্তা, একেবারে ছাত্র দলের, যুব দলের, মেইনস্ট্রিম পলিটিক্যাল সারফেসে যে ধরনের কথাবার্তা চলে, গুপ্ত সুপ্ত, এই কথাবার্তাগুলো আমরা প্রত্যাশা করি না। কাজেই উনি যদি বোমা মেরেও থাকেন, কথার বোমা, এই বোমাটা আসলে সুন্দর বোমা না। আমরা প্রধানমন্ত্রী যখন কাউকে অ্যাড্রেস করবেন, প্রধানমন্ত্রী যখন দেখেন, এই প্রধানমন্ত্রীর তো লেগেসি আছে পলিটিক্যাল, তাই না? পলিটিক্যাল লেগেসি আছে, হুট করে তো এখানে এসে অ্যাপেয়ার্ড হয়ে যান নাই। আমরা এভাবে করে ভাবি না, কিন্তু মানে ধাপ করে এসে এখানে অ্যাপেয়ার্ড হয়েছেন। বাংলাদেশে 111-এর সাফারার, তার পরিবার সাফারার। এবং আপনি লন্ডনে থাকাকালীন প্রধানমন্ত্রীর অসংখ্য বক্তব্য আছে, যেই বক্তব্যগুলো জোটকে ডিফেন্ড করে, যেই বক্তব্যগুলো তিনি কাকে গুপ্ত বুঝাইতে চান আমি জানি না, তো আমি আমার মিনিংয়ে উনি যাদেরকে গুপ্ত বুঝাইতে চেয়েছেন, সেই গুপ্তদের সাথে তার কি কি ধরনের কোন সময় কি কি ধরনের আলাপ আলোচনা হয়েছে, আমি বলবো, এটাও বলবো, আন্দোলন নিয়ে তার সাথে কি ধরনের স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো তাদের সাথে হয়েছে আমরা দেখতাম মানে তৎকালীন সময়। বেগম খালেদা জিয়া যখন জোটের মিটিং করতেন, আমরা তো ওই সমস্ত লোকজনদেরকে গুপ্ত দেখি নাই। হ্যাঁ, রনি ভাই যে কথাটা বলছে, এই কথাটার সাথে আমার কোনো দ্বিমত নেই। যে দেখেন, পলিটিক্স রিকোয়ার্স কি, আসলে পলিটিক্যাল একটা রিকোয়ারমেন্ট হচ্ছে স্বচ্ছতা। সেখানে আপনি, হ্যাঁ, আপনার স্ট্র্যাটেজিক কিছু পজিশন থাকতে পারে, দ্যাটস ডিফারেন্ট ডিবেট, ডিফারেন্ট কেস, আপনার একটা স্ট্র্যাটেজিক পজিশন থাকতে পারে। কিন্তু যেমন আমরা স্ট্র্যাটেজিক পজিশন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা বোরকা পরে প্রেস ক্লাবে যাইতে দেখছি, নিউজ। তাই এখন আপনি কি বলবেন এটাকে? আমি এখন যদি ভিন্ন শব্দ দিয়ে তাকে যদি আমি জাজমেন্ট করি, এই জাজমেন্টটা কি জাস্টিফাইড হবে না ইনজাস্টিফাইড? তার উপর জুলুম করা হবে। তো স্ট্র্যাটেজিক পজিশন ডিফারেন্ট। কিন্তু আপনি মানে ওই গুপ্ত হইতে গিয়ে, মানে আপনি কোনো দলের ভিতরে গুপ্তচর বৃত্তি করতে গিয়া, আপনি যদি তার প্র্যাকটিসটাকে ধারণ করে আপনি যদি নিজেকে ক্যামোফ্লেজ করতে গিয়ে যদি আপনি নিজে জুলুমবাজ হন, সেটা কিন্তু আমরাও অ্যাপ্রিশিয়েট করি না। এটা কারো অ্যাপ্রিশিয়েট করার কোনো সুযোগ নেই, এটা লজিক্যাল কোনো গ্রাউন্ড নেই এটাকে অ্যাপ্রিশিয়েট করার। কিন্তু দেখেন, প্রসঙ্গত আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে তারেক রহমান
যিনি বাংলাদেশে এখন এমন একটা ক্রাইসিস পিরিয়ডে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তার কাছে আমরা আসলে জোরালো বক্তব্য প্রত্যাশা করি এবং এই বিভাজনমূলক বক্তব্য প্রত্যাশা করি না। এই যে গুপ্ত বলে আপনার ধরেন একটা, আপনি যাদেরকে গুপ্ত বলতেছেন, গুপ্ত তো পলিটিক্যাল টার্মস, কিন্তু একদম পিওরলি পলিটিক্যাল টার্ম। তাহলে আপনি এই গুপ্তদের সাথে আপনি তোর মহামিলাত করতে চান কেন? মহামিলাত করেন না, আপনি তো সবই আপনি বলেন। তাইলে দেখেন, এইটা আমার কাছে মনে হয় যে এটা আরো থার্ড লেয়ার ফোর্থ লেয়ারের কথাবার্তা। কাজে এই যে বোমার কথা তিনি বলছেন, এই বোমাকে আমি বোমা মনে করি না। আমার কাছে মনে হয় যে এই কথা তিনি না বললেই পারতেন। মানে আপনার ভিন্ন কোনো প্রশ্ন থাকলে সেটা নিয়ে যে প্রশ্নটা হচ্ছে, তাহলে একজন প্রধানমন্ত্রীকে নিয়ে নির্বাক অভিনেতা বলাটাও কতটা অবশ্যই যুক্ত বা কত শোভনীয়? এটা তো একটা প্রপার ক্রিটিসিজম, কোনো সমস্যা নেই। নির্বাক অভিনেতা বলতে পারি, নির্বাক মানে আরো অন্য কিছু আমরা বলতে পারি। হ্যাঁ, সেখানে মানে একটা প্রধানমন্ত্রীর একটা রেসপেক্ট কোড আছে, ডেফিনেটলি ওনার কোডটা আমাকে মেনটেন করতে হবে, সেটা সকলকেই মেনটেন করতে হবে, সেটা সবাই করবে। এখন ধরেন একটা প্রধানমন্ত্রী, তিনি সংসদে এই ধরনের সেন্সিটিভ ডিসকাশনগুলোতে বসে থাকেন, কথা বলেন না তিনি, আবার তিনি পরবর্তী দিনে এসে 34 মিনিট কথা বলছেন, আমরা সেটাকে অ্যাপ্রিশিয়েট করছি, ভেরি ফাইন। আপনি পলিসি নিয়ে 34 মিনিট কথা বলছেন, ইটস অল রাইট, তাই না? এই ভুল বা আমার যে কনফিউশন, আমার কনফিউশন আমরা ভেঙে দেন না কথা বলে বলে। আপনি জুলাই সনদ আলোচনায় পার্টিসিপেট করেন, আপনি গণভোটের আলোচনায় পার্টিসিপেট করেন, আপনি যখন মৌলিক পার্লামেন্টে দেখেন, কেন আমি বারবার বলতেছি যে আপনি এমন একটা সেন্সিটিভ ডিসকাশন, যেই সেন্সিটিভ ডিসকাশনে তার পজিশন দরকার। আমি আপনাকে আরেকটা কথা বলে দিই, দেখেন কেন এই ধরনের সেন্সিটিভ ডিসকাশনে প্রধানমন্ত্রী পজিশন নেন না। এটাও একটা তার একটা স্ট্র্যাটেজিক পজিশন, এটাও তার একটা, তিনি জানেন যে তিনি সংসদে যদি এভাবে করে জুলাইয়ের বিরুদ্ধে তিনি অবস্থান নেন, সনদের ব্যাপারগুলো যে কনফিউশনগুলো অ্যারাইজ হয়েছে, অধ্যাদেশ বাতিলের যেই কনফিউশনগুলো অ্যারাইজ হয়েছে, গণভোট নিয়ে যেই সংসদে গণভোট নিয়ে বলা হয় যে এটা একটা প্রতারণা,